কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পড়েছে আশ্রয়নের ৫০০ ঘর ও দোকান। রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ১ মাসের জন্য বন্ধ শাকসু নির্বাচন। প্রতিবাদে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের বাঁধ ভেঙে প্লাবিত প্রায় ৫০০ বিঘা জমির ফসল। পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনাকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর রাতভর যৌথ বাহিনীর অভিযান চলে। হামলার ঘটনায় গুরুতর আহত র্যাবের ৩ সদস্য চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, রাতভর অভিযান ও সেখানকার সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত র্যাবের ৩ সদস্যের অবস্থা কি তাও জানাবেন। এই মুহূর্তে আছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে, যেখানে আসলে যে গতকাল যে জঙ্গল সলিমপুর এলাকায় যে নিহত হয়েছেন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব, তার লাশটি এখানে আনার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তার লাশটি এখনও পর্যন্ত তারা নিয়ে আসে নাই। তবে যে কোনো মুহূর্তে নিয়ে আসবে বলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে যে জঙ্গল সলিমপুর এলাকায় যে হামলা, র্যাবের উপর যে হামলা চালানো হয়েছে, তাদের র্যাবের যে আরও ৩ জন যে সদস্য আহত হয়েছেন, তাদের আসলে যে চট্টগ্রামের যে সিএমএইচ হাসপাতাল রয়েছে তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তাদের যে যতটুকু যাদের যে নামটা জানতে পেরেছি, তাই সেখানে র্যাবের যে সদস্য কনস্টেবল আরিফ এবং নায়ক ইমাম ও একজন সোর্স আহত আছেন। তাদের সিএমএসেই তাদের যে চিকিৎসা সেই কার্যক্রম চলছে। এবং আমরা এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা সকালেই কথা বলেছি এবং তারা আমাদের যেটা জানিয়েছেন যে জঙ্গল সলিমপুরের যে এলাকায় যে হামলা হয়েছে এবং সেই হামলায় তারা মূলত র্যাবের যে 16 জনের যে সদস্য, তারা দুটো মাইক্রোবাস করে সেখানে যায় এবং তাদের যে একটা অস্ত্রধারী যে সন্ত্রাসী রয়েছে সে সন্ত্রাসীকে তাদের গ্রেপ্তারের জন্য মূলত তারা সেখানে যায় এবং তারা ওইখানে যে এলাকাবাসী রয়েছে তারা মাইকে ঘোষণা দিয়ে মূলত র্যাব সদস্যদের উপর হামলা চালায়। আমরা যতটুকু জানতে পেরেছি, র্যাবের যে সদস্য আব্দুল মোতালেব রয়েছেন, তাকে যেভাবে তার থেকে প্রথমে যে সরকারি যে অস্ত্রটা রয়েছে তার অস্ত্রটা ছিনিয়ে নেয় এবং এরপরে সন্ত্রাসীরা তাকে সেই সরকারি অস্ত্র দিয়ে তার পায়ে গুলি করে। এরপরে আব্দুল মোতালেব মাটিতে লুটিয়ে পড়েন এবং তার উপর আরও যারা সন্ত্রাসী রয়েছেন তারা হামলা করে। এক পর্যায়ে তারা এবং যে আরও র্যাবের যে আরও সোর্স সহ যে আরও 3 সদস্য রয়েছেন তাদেরকে তারা জিম্মি করে ফেলে। এরপর র্যাবের আরেকটি অভিযানিক দল তারা সেখানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে যে আহত যারা ছিল গুরুতর তারা উদ্ধার করে এবং উদ্ধার করে চট্টগ্রামের যে সম্মিলিত সামরিক হাসপাতাল রয়েছে সিএমএস সেখানে ভর্তি করে। সেখান থেকে তাদের গুরুতর অবস্থায় তাদের একজনকে আইসিইউতে রাখা হয়েছে এবং বাকি দুজনকে তারা সেখানে সিএমএসের চিকিৎসা এখন পর্যন্ত চলছে। এছাড়াও আমরা জানি যে র্যাবের যে জঙ্গল সলিমপুর এলাকা রয়েছে সেই এলাকায় র্যাবের একাধিকবার বিভিন্ন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব পুলিশের উপর আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। আমরা সেটা জানতে পেরেছি। এবং এছাড়াও যে র্যাব সদস্য যে এই ঘটনায় যে রাতভর যে সেখানে জঙ্গল সলিমপুর এলাকা রয়েছে সেখানে র্যাবের যে বিভিন্ন চেকপোস্ট বসিয়েছে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জঙ্গল সলিমপুরে পুরো রাতেই যে জঙ্গল সলিমপুর থেকে যাতে কোনো সন্ত্রাসী এবং যাতে কোনো সন্ত্রাসী সেখান থেকে বের না হতে পারেন সেখানে জঙ্গল সলিমপুরে যে বিভিন্ন এরিয়া রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ চেকপোস্ট বসিয়েছেন এবং চেকপোস্ট বসিয়ে সেখানে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে চেক করছেন। এছাড়াও আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে আমাদের যেটা জানানো হয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে কোনো সময় যে জঙ্গল সলিমপুর এলাকা রয়েছে সেখানে যে কোনো সময় যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলবে এবং তাদের যে অভিযান সেখান থেকে তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যারা হামলা করেছে এবং বিভিন্ন সময় যেখানে জঙ্গল সলিমপুরে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য সেটা তারা একেবারে নিমিষে শেষ করে দিতে চান। সেই জন্য সেনাবাহিনীর একটি বিশেষ টিমও ইতিমধ্যে প্রস্তুতি রাখা হয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ। শহীদ, ধন্যবাদ আপনাকে। প্রতিষ্ঠার ১৩৮ বছরের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ আয় করেছে চট্টগ্রাম বন্দর। রাজস্ব আয় ও উদ্ধৃত্তে উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। সব খরচ বাদ দিয়ে ৩,০০০ কোটি টাকা থাকার পাশাপাশি ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে ১,৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দিয়েছে বন্দর, যা গত 5 বছরের সর্বোচ্চ। রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান, এই 3 ক্ষেত্রেই গত 5 বছরে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। গত 5 বছরে গড়ে 13.08% রাজস্ব আয় করেছে, আর গড়ে 18.42% রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি।
2021 থেকে 2025 সাল পর্যন্ত রাজস্ব ব্যয়ের গড় প্রবৃদ্ধি 7.59% মধ্যে সীমিত রাখতে সক্ষম হয় বন্দর। এ সময় ভ্যাট, ট্যাপ ও কর বহির্ভূত আয় বাবদ সরকারের কোষাগারে 7,580 কোটি টাকা জমা দিয়েছে সংস্থাটি। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয় আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আসায় এই সাফল্য জানান বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর আমাদের নিজস্ব বিভিন্ন অপারেশনাল রিকোয়ারমেন্টস মেটানোর পাশাপাশি গতবারের এই রাজস্ব খাতে যে আয় সেটা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। চ্যানেলের সীমা ও গভীরতা বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় বন্দরের সার্বিক কাজে আগের চেয়ে গতি বেড়েছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যারা শিপিং এজেন্ট, ফ্রেট ফোর্ডার এবং সিএনএফ এজেন্ট আছে, আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসলই হলো এই চট্টগ্রাম বন্দরের সাফল্য। বর্তমান যে আমরা হ্যান্ডলিং ক্যাপাসিটি তার সাথে যদি 5% করে বাড়তে থাকে তাহলে আগামী 5 বছরে আমাদের অতিরিক্ত আরও 8 লক্ষ টিউজ কন্টেনার আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয়েছিল 1887 সালের 25 এপ্রিল। 138 বছরে দেশের এই প্রধান সমুদ্র বন্দরের কার্যক্রম বিশ্বের 110টি দেশের সঙ্গে সংযুক্ত হয়েছে। বিশ্বের চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 68তম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পড়েছে আশ্রয়নের প্রায় 500 ঘর ও দোকান। গতরাত 3টার দিকে ক্যাম্পের ডি ব্লকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ব্র্যাক পরিচালিত একটি শিক্ষণ কেন্দ্রে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্বেচ্ছাসেবকরাও তাদের সাথে অংশ নেন। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই পুড়ে ছাই হয় ক্যাম্পের 448টি শেল্টার, 2টি মসজিদ, 10টি স্কুল ও একটি মাদ্রাসা। তবে এই ঘটনায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। প্রতিবাদী বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন বন্ধের খবরে সোমবার দুপুর 12টা থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এক পর্যায়ে তারা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে ভিসি, প্রভিসি ও রেজিস্ট্রার সহ আরও অনেকে। প্রায় 12 ঘন্টা পর রাতে ক্যাম্পাস ত্যাগ না করা সহ কয়েকটি শর্তে তালা খুলে দিলে বেরিয়ে আসেন ভিসি ও শিক্ষকরা। শিক্ষার্থীরা বলছে শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত বেআইনি। মঙ্গলবারও কর্মসূচি পালন করবে তারা। এর আগে দুপুরে 4 সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। তবে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 28 বছর পর আজ শাকসু নির্বাচনের কথা ছিল। 19 দিনের শিশুর কোলে চিরকুট রেখে লাপাত্তা এক নারী। পাবনার ঈশ্বরদী হাসপাতালে ঘটেছে এই ঘটনা। হাসপাতালে আসা এক গৃহবধূর কোলে দিয়ে ওই নারীর পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। তবে শিশুটির সাথে পালিয়ে যাওয়া নারীর সম্পর্ক কি তা জানা যায়নি। কন্যা শিশুটিকে নিয়ে এখন বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে একটা বাচ্চাকে ফেলে রেখে যায়, খুব কষ্ট লাগতেছে। সোমবার দুপুর 12:24 পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ। কমলা রঙের ওড়না দিয়ে মুখ ঢাকা এক নারী তার কোলে থাকা শিশুকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক নারীর কাছে রেখে বাইরে যান। এরপর প্রায় 1 ঘন্টা শিশুটিকে নিয়ে ওই নারীর ফেরার অপেক্ষায় ছিলেন গৃহবধূ মিষ্টি খাতুন। তবে কোনো খোঁজ না পেয়ে অবহিত করেন হাসপাতাল কর্তৃপক্ষকে। বলছে যে আপু একটু ধরো, আমি আসতেছি বইলা আর আসেনি। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এখন আর আসেনি। অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি আমি। বাচ্চাটির কাপড়ের ভেতর একটি চিরকুট পায় কর্তৃপক্ষ। সেখানে একটি মোবাইল নাম্বার দিয়ে লেখা ছিল, আপনি বাচ্চার হেফাজত করবেন। বাচ্চার জন্ম তারিখ 1 জানুয়ারি। শিশুটিকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ ও গৃহবধূ মিষ্টি খাতুন। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। এই ইউনোমোদেরকে জানালাম উপজেলার দায়িত্বরত কর্মকর্তা হিসেবে। আর সমাজসেবা অফিসের সাথে আমি যোগাযোগ করব, বাচ্চার মানে খাবারের বা পুষ্টির ব্যাপারে কী করা যায়। বাচ্চাটাকে আসলে হেফাজত করতে হবে, তারপরে পরবর্তীতে ওনারা যে ব্যবস্থা করেন আর কি। এমন ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। শিশুর সাথে পালিয়ে যাওয়া নারীর সম্পর্ক কি তা খুঁজে বের করার দাবি স্থানীয়দের।
যে গার্জিয়ান থেকে এটা তো মানসিক কাতারে পড়ে মা কিনা সেটা তো বোঝা যাচ্ছে আসলে সে গার্জিয়ান কিনা। আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং এই ঘটনাটা অবশ্যই একটা অমানবিক ঘটনা, এমন ঘটনা যেন আর কখনো কোনো বাচ্চার সঙ্গে যেন না। ওই নারীকে খুঁজে বের করতে কাজ চলছে জানিয়েছে পুলিশ। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। রাজধানী ও আশেপাশের জেলাগুলোতে শীতের প্রভাব কমলেও দক্ষিণ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখনও কনকনে ঠান্ডা। তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রিতে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মিলছে সূর্যের দেখা। তবে হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সেই সাথে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পানি সংকট, বেড়েছে কৃষি উপকরণের দাম। তারপরও উপায় নেই বলে নেত্রকোনায় হাওড়াঞ্চলে বোরো ধানের আবাদে নেমেছেন কৃষক। লোকসানের শঙ্কা আছে কৃষকের, তবুও কৃষি বিভাগ বলছে আবাদ ছাড়িয়ে যাবে মৌসুমের লক্ষ্যমাত্রা। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, আবাদ করতে গিয়ে লোকসানের শঙ্কা নিয়ে কি বলছেন কৃষক? এছাড়া এ নিয়ে কৃষি বিভাগই বা কি বলছে? ধন্যবাদ সঞ্জিদা। শস্য ভান্ডারকে তো নেত্রকোনা জেলায় ইতিমধ্যে হাওর এলাকার যে ফসলি জমিগুলো রয়েছে তা ইতিমধ্যে রোপণ করা হয়েছে। এখন যে উঁচু এলাকার যে জমিগুলো আছে তা আবাদ করছে চাষিরা, ব্যস্ত সময় পার করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার একটি হাওরে। এখানে আমাদের সাথে বেশ কৃষকরা রয়েছেন, তাদের কাছে জানবো আসলে কি ধরনের পরিস্থিতিতে পড়ছেন আপনারা। আচ্ছা, এই যে কৃষি ফসল যে আপনারা ফলাচ্ছেন, পানির কি ধরনের সংকট এবং কৃষি পণ্য যে উপকরণগুলো আছে এগুলোতে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ফসল ফলাইতেছি, তবে আমরা পানির খুব দুর্যোগ। নদীর পানি অনেক নিচে গেছে গা, নদী থেকে পানি তোলার কোনো বন্দোবস্ত নাই। এখন আমরা এই পাতালের পানি তুলতেছি। আমাদের এই পাতালের পানি তোলাতে আমরা অনেক খরচ, সারের দাম অনেক, কামলার দাম অনেক, এই সব কিছু মিলাই যে খরচ হয়, এই খরচের পরে ধানের সংখ্যায় আমরা খরচা মিলে না। আমরা ঘাটতির মাঝে থাকি আর কি। এই পর্যন্ত আমাদের বিবরণ। একজন কৃষক, আমাদের সাথে আরেকজন কৃষক আছেন, তার কাছে আমরা জানবো আসলে আপনারা সার গতবারের চেয়ে এই বছর সারের কত টাকা বেশি এবং কত টাকা দামে কিনছেন সার? এবার উন্নত বিরাট বাড়াবাড়ি। যে বছর আমরা কিনতাম আমরা সার কিনতাম 10, 11, 8, 9, এই বছর হলো 1400 থেকে 1500। পানির সংখ্যাও কম, আমরা ব্যাগ দিক দিয়ে আমরা খুব কষ্ট হইতেছে আমরা গৃহস্থী করাইতে। আমরা এই পরিস্থিতিতে আছি, খুব আমরা এই দুঃখিত। আচ্ছা, এই এত উপকরণ দিয়ে করার পরে আপনারা এই ফসল বিক্রি করে কি ধরনের কতটুকু লাভবান হন? না, লাভবান লোকসান। ধানের দর দাম হইল কম, ধানের দর কম তাহে ধানে আর আমরা সার খরচ পাতিতে মিলে না গৃহস্থী, এই পর্যায়ে আছি। সঞ্জিদা, কৃষকরা বলছিল যে আসলে এই ধান আবাদ করতে গিয়ে তারা যে কৃষি উপকরণের যে ঊর্ধ্বগতির ফলে তারা আসলে লোকসানের মুখে পড়ছে। শুধু বাঁচার তাগিদে আসলে এখানে তারা ধান চাষ করছেন, কিন্তু আসলে তারা লাভবান হচ্ছে না। তো সরকারের কাছে তাদের দাবি কৃষি উপকরণের দাম কমিয়ে, ভর্তুকি মূল্যে আরও দাম কমিয়ে তাদেরকে লাভবান করতে সরকার প্রচেষ্টা নেবে। এছাড়া নেত্রকোনা জেলায় 1,85,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাওর এলাকার 44,000 হেক্টর জমিতে ইতিমধ্যে আবাদ করা সম্পূর্ণ হয়েছে এবং উঁচু এলাকায় এখন এই মুহূর্তে কৃষকরা তাদের ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। লিমন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পলিসি সামিট 2026। এতে কথা বলছেন সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। Let me also make clear that our party will be voting and campaigning for yes in the concurrent referendum. Yes to reform, yes to July Charter, yes to a new and renewed prosperous Bangladesh. But elections are only the beginning.
What we require now is a new national political consensus on what a new Bangladesh will look like, and to guarantee democratic freedoms and the rule of law for every citizen of the country. Our pledge to the country is that we will work that any political party that commits to three basic fundamentals: rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud of and the relentlessly delivers for them. For us, governance means service to the people. If we are given the opportunity, we will govern as the servants of the people, and we will always honor this sacred trust. বেনাপোল বন্দরে 3 মাস ধরে আটকে আছে অর্ধশতাধিক রপ্তানিমুখী সুপারি ভর্তি ট্রাক। এই সুপারির বাজার মূল্য 100 কোটি টাকা। এমন অবস্থায় রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাক প্রতি 2000 টাকা হিসেবে প্রায় 3 লাখ টাকা অর্থদণ্ড বা ভাড়া গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও অন্যান্য জটিলতায় রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিশ্বে সুপারি উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং গুণগত মানের কারণে ভারতে এর ব্যাপক চাহিদা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বছরে প্রায় 700 কোটি টাকা সুপারি ভারতে রপ্তানি হয়। 2024-25 অর্থ বছরে ভারতে সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব বেড়ে হয়েছে 37%, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 4 গুণ। এমন রমরমা বাণিজ্যের মধ্যেই অর্ধশতাধিক সুপারি ট্রাক প্রায় 3 মাস ধরে বেনাপোল বন্দরে আটকে আছে। এতে পণ্য জোটের পাশাপাশি নানা সমস্যায় ট্রাক চালকরাও। এর চেয়ে বাইরে থাকলে অনেকটা ভালো চলতে পারতাম, প্লাস আমরা ট্রিপ খাটলে মালিকও বাঁচত, প্লাস আমরাও বাঁচতে পারতাম। কাগজপাতির সমস্যা না কি আসলে এটা তো আমরা ভালো জানি না, কিন্তু এভাবে যে পড়ে থাকে মাসকে মাস সুপারির গাড়ি, এটা অনেকদিন যাবত হয়ে আসছে। ব্যবসায়ীরা জানান, গত বছর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে ভারত সরকার রপ্তানি বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা ও নানা শর্ত আরোপ করে। পরিস্থিতির ব্যাখ্যা করেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে সুপারির কিছু গাড়ি রপ্তানির উদ্দেশ্যে থাকা আটকে রয়েছে। প্রায় 40টি গাড়ি রয়েছে 30 দিনের ঊর্ধ্বে। কাগজপত্র বিভিন্ন সমস্যা অথবা পরীক্ষায়নের কারণে সুপারির গাড়িগুলো আটকে থাকতে পারে আমাদের ধারণা। তবে রপ্তানিকারকেরা বলছেন, দ্রুত সরকারি হস্তক্ষেপ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। আমাদের এক্সপোর্টারের ক্ষতি হচ্ছে। টেস্ট রিপোর্ট হয়ে আসতে একটু সময় লাগে। টেস্ট রিপোর্ট হয়ে আসার পরে ওই মাল ইন্ডিয়া থেকে যখন আবার উঠে যায়, গেলে ওরা আবার নতুন করে আমাদের সুপারি গাড়ি আবার নেয়। ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে শোপিস, টেবিল ল্যাম্প, মগ, ফুলের টপ সহ বাহারি পণ্য। দক্ষ হস্তশিল্পে যেমন ফুটে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি এতে জড়িয়ে আছে পরিবেশ বান্ধব চিন্তা। এতে দিন দিন বাড়ছে চাহিদা, কর্মসংস্থানও তৈরি হচ্ছে অনেকের। খাগড়াছড়ির কদমতলীর বাসিন্দা অসীম কুমার দে ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে অবিরাম সংগ্রাম করে বড় হয়েছেন। একসময় কাপড়ের ব্যবসায় ছিল তার জীবিকার প্রধান ভরসা। করোনা মহামারীর সময় ব্যবসায় ভাটা পড়লে এলোমেলো হয়ে যায় জীবন। সংকটে হতাশ না হয়ে মাত্র 25,000 টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন বাঁশের তৈরি নান্দনিক পণ্যের একটি ছোট কারখানা। পরিশ্রম, ধৈর্য আর সৃজনশীলতার ছোঁয়ায় এই ক্ষুদ্র উদ্যোগে ধীরে ধীরে হয়ে ওঠে বহু মানুষের আশার আলো। বাঁশটাকে আয়না কেটে ডিজাইন করে দেখি যে কাপ হচ্ছে, মগ হচ্ছে। এভাবে করতে করতে এখন আমার এখানে 40 থেকে 45টা পণ্য আমি তৈরি করতে পারতাম। গর্ববোধ হচ্ছে যে আমার পণ্য এখন দেশ পেরিয়ে, মানে কি বাইরের দেশে পর্যন্ত এখন আমি পণ্য দিচ্ছি। কারখানাটিতে 6 থেকে 7 জন শ্রমিক দক্ষতার সাথে বাঁশ দিয়ে তৈরি করছেন মগ, ফুলের টব, পানির বোতল সহ নান্দনিক শোপিস ও গৃহসজ্জা সামগ্রী। কর্মসংস্থান তৈরি হয়, স্বাবলম্বী হয়েছেন অনেকে। বাঁশের বিভিন্ন ধরনের শোপিসগুলো তৈরি করা হয়। চাকরি করে যে মাইনে পাই ওটা দিয়ে আমি আমার ফ্যামিলি বর্তমানে ভালো চলে। অসীমের মতো প্রতিভাবান উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তাদের। পোষক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন প্রদান করে থাকি এবং আমাদের নিকট থেকে নিবন্ধিত উদ্যোক্তাগণকে আমরা বিভিন্ন ব্যাংকে ঋণের জন্য সুপারিশ করে থাকি। নান্দনিক নকশার কারণে বাড়ছে এসব পণ্যের চাহিদা, বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমেও।
ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।